শাশুড়ি রোজ রাতে চুরি করে খাবার খায়। একদিন দুদিন হলেও বিষয়টা স্বাভাবিক ছিল, কিন্তু রোজ রাতে খাবার চুরি করে খাওয়ার ব্যাপারটা আমায় বেশ ভাবালো। আমি তো বিয়ে হয়ে এই খানবাড়িতে এসেছি সবে 7 দিন, কিন্তু বিয়ের তৃতীয় দিন জল খেতে খাবার ঘরে আসতেই দেখি শাশুড়ি মা চুপি চুপি ফ্রিজ খুলে কিছু খাচ্ছেন আর বারবার চারিদিকে তাকিয়ে দেখছেন কেউ দেখলো কিনা। আমি ভাবলাম হয়তো খিদে পেয়েছে তাই খাচ্ছে, তাই মুচকি হেসে ওনার অগোচরে চলে গেলাম। কিন্তু পরের দিনও এই একই ঘটনা দেখলাম। এইভাবে আজ পর পর 4 দিন, তবুও দেখি উনি লুকিয়ে খাবার খাচ্ছেন, অথচ সবার সাথে বসে উনিও খাবার খায়। আজকে রাতে তো আমি নিজে দাঁড়িয়ে থেকে ওনাকে পেট ভরে মাংস ভাত খাইয়েছি, কিন্তু তবুও রাতে এইভাবে উঠে কেন খাচ্ছে? মনের মধ্যে নানা রকম প্রশ্ন জেগে উঠল। তাই অত না ভেবে মনে মনে ঠিক করলাম শাশুড়ি মাকেই সরাসরি জিজ্ঞেস করব উনি এরকম কেন করেন, আর খিদে পেতেই পারে, তার জন্য এরকম লুকিয়ে খাওয়ার কি আছে। আমি রান্নাঘরের দিকে পা বাড়াবো, তখনই পিছন থেকে আমার স্বামী হাবিব আমার হাত ধরে বলে, কি করছই তুই এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি, চলো। আমি এই সব কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। পরদিন সকালে আমি আর হাবিব আমার বাবার বাড়ি চলে আসলাম। সব ঠিক থাকলেও ঘটনাটা আমার মনকে বারবার অশান্ত করে তুলছিল। মা বোধহয় বিষয়টা বুঝতে পেরেছিল, তাই আমাকে ডেকে মাথায় তেল দিতে দিতে বলল, কিছু নিয়ে কি তুই চিন্তা করছিস মা? আমি একবার ভাবলাম সবটা বলি, কিন্তু আবার ভাবলাম না থাক, বিষয়টা আমি নিজেই সমাধান করব। তাই হেসে বললাম, না মা, আসলে আবার তোমাদের ছেড়ে চলে যেতে হবে তো, তাই একটু মন খারাপ হচ্ছে। মা বলল, এখন তো একটু মন খারাপ হবে, তারপর দেখবি কিছুদিন গেলেই ওটাই আপন লাগবে। স্বামীর ঘরই যে মেয়েদের আপন ঠাঁই। আমি মাথা নাড়ালাম, তারপর মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করলাম। এক অন্যরকম শান্তিতে কখন ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না। 2 দিন পর বাবার বাড়ি থেকে ফিরে আসলাম। দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল, তবে সেই রাতের দৃশ্যগুলো আমার মনে বারবার ফিরে আসছিল। অবশেষে একদিন সাহস করে আমার বড় জায়ের কাছে কথাটা তুলে ফেললাম, ভাবি, আপনি কিছু মনে না করলে আমি কিছু একটা বলতে চাইছিলাম। ভাবি বললেন, কি বলবে বলো, তুমি আমাকে নিজের বোনের মতোই ভাবতে পারো। আমি ধীর স্থির হয়ে বললাম, ভাবি, মা রোজ রাতে ফ্রিজ খুলে লুকিয়ে লুকিয়ে খাবার খায়। একদিন দুদিন হলে তাও হতো, কিন্তু ভাবি আমার কথা শুনে মুচকি হেসে দীর্ঘশ্বাস ফেলল। ওটা আসলে খাওয়ার জন্য না ইতু, ওনার এক মানসিক অসুখ আছে, বাইরে থেকে বোঝা যায় না। ডাক্তাররা বলেন ওটা এক ধরনের ফুড অ্যাংজাইটি, মানে সবসময় মনে হয় খাবার শেষ হয়ে যাবে, তাই লুকিয়ে খাবার খুঁজে বের করে খান, অথচ আসলেই কিছু খান না, বরং এমন অভিনয় করেন যেন গোপনে ভুরিভোজ করছেন। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এমন কেন হলো? ভাবি মাথা নিচু করে বলল, অনেক ডাক্তার দেখানো হয়েছে, ওষুধও খেয়েছেন, কিন্তু পুরোপুরি সারেননি। ছোটবেলায় ভীষণ অভাবে বড় হয়েছেন তিনি, সেই ভয়টা আজও মনের মধ্যে বেঁচে আছে। কথাটা শুনে মুহূর্তেই বুকটা হু হু করে উঠল আমার। মনে মনে শাশুড়ি মায়ের জন্য ভীষণ মায়া লাগলো। তার চোখে মুখে লুকানো আতঙ্ক এখন স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। মনের অজান্তে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ভাবি বলল, মন খারাপ করো না ইতু, এমনিতে উনি সুস্থ, শুধু রাত হলেই আতঙ্ক ওনাকে ঘিরে ধরে। যদিও তুমি ওনার কাছে গেলে আর তোমাকে বুঝতে দেবে না, চিন্তা করো না। আমি ভাবির কথায় সম্মতি জানিয়ে চোখের জল মুছে ভাবিকে কাজে সাহায্য করতে লাগলাম। আমার স্বামীরা 2 ভাই, হাবিবই ছোট। বড় ভাইয়ের ছোট্ট একটা মেয়েও আছে, বয়স 3 বছর। নাম পড়ি, দেখতেও পড়ি, সবকিছু মিলিয়ে সবার সাথে ভালোভাবেই দিনগুলো এভাবেই কেটে যেতে লাগলো। আমি এখন আর অবাক হই না রাতের বেলা শাশুড়িকে ফ্রিজ খুলতে দেখে, বরং যখন তাকে রাতের বেলা চুপিসারে খাবার ঘরে যেতে দেখি মায়ায় ভরে ওঠে মন, যেন নিজের অজান্তেই আমিও তার অদ্ভুত অভ্যাসের সঙ্গী হয়ে গেছি। কিন্তু একদিন রাত 2টো নাগাদ
হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার। রান্নাঘর থেকে শব্দ আসছে শুনেই বুঝলাম আবার নিশ্চয়ই শাশুড়ি রান্নাঘরে। কি মনে করে আমিও চুপি চুপি পা টিপে টিপে রান্নাঘরের দিকে এগোলাম। ফ্রিজের দরজা খোলা, ভিতরের আলো ছড়িয়ে পড়ছে। আমি নিঃশব্দে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু অন্য দিনের চেয়ে এইবারের দৃশ্যটা আলাদা। দেওয়াল ঘড়িটা টং করে বেজে উঠল, মানে মধ্যরাত এখন। আমার গা কেমন শিউরে উঠল। আমি আড়াল থেকে দেখলাম শাশুড়ি মা আজ কোনো খাবার খাচ্ছেন না, বরং ফ্রিজটা ঠেলে একটু সরিয়ে ফাঁক তৈরি করছেন, যার পিছনে হাত ঢুকিয়ে কি যেন বের করার চেষ্টা করছেন। তার চোখে মুখে আতঙ্ক আর অদ্ভুত এক ব্যস্ততা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ফ্রিজের পিছনে আসলে কি আছে। আমি নিঃশব্দে রান্নাঘরের দরজার আড়াল থেকে তাকিয়ে রইলাম। শাশুড়ির হাত ফ্রিজের পিছনে ঢুকে গেছে, আর তিনি যেন ভীষণ ব্যস্ত হয়ে কিছু খুঁজছেন। মুখে বারবার বিড়বিড় করছেন, আজ তো অনেক রাত হয়ে গেল, যদি কেউ দেখে ফেলে। আমার গা শিউরে উঠল। কিছুক্ষণ পর হঠাৎ তিনি ফ্রিজটা কাত করে একটু সরালেন। আমি চোখ কচলে তাকিয়ে দেখলাম ফ্রিজের পিছনে দেওয়ালের ভিতর এক ফাঁকা জায়গা, অন্ধকার গহ্বরের মতন। সেখান থেকে তিনি ধীরে ধীরে একটা ছোট্ট টিনের বাক্স বের করলেন। বাক্সটা হাতে নিয়ে তিনি কাঁপতে কাঁপতে ঢাকনাটা খুললেন। আমার নিঃশ্বাস আটকে গেল। ভিতরের কোনো খাবার নয়, বরং শুকনো রক্তের দাগ লেগে থাকা এক টুকরো কাপড়, কিছু পুরনো কাগজ আর একটা মরিচে ধরা ছোট্ট ছুরি। শাশুড়ি কাপড়ের টুকরোটা বুকে চেপে ধরে অদ্ভুত স্বরে কেঁদে উঠলেন। আমি কাউকে বলিনি, কাউকে বলতে পারবো না। মুহূর্তে আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি জানি আমাকে এখনই সরে যেতে হবে, কিন্তু পা যেন জমে গেল মাটিতে। তখনই হঠাৎ করে শাশুড়ি ঘাড় ঘুরিয়ে তাকালেন। অন্ধকার রান্নাঘরে তার চোখ দুটো ফ্রিজের আলোয় ভয়ঙ্করভাবে জ্বলজ্বল করছে। ইতু, তুমি এখানে কি করছো? আমার শরীর হিম হয়ে গেল। শাশুড়ি আমার দিকে তাকিয়ে আছে। আমার গলা শুকিয়ে গেলেও কোনো রকমে বললাম, মা, এই জিনিসগুলো, এগুলো কি? শাশুড়ি প্রথমে চুপ করেছিলেন, তারপর আস্তে আস্তে বাক্সের ভিতরে কাপড়ের টুকরোটা মুঠো করে ধরলেন। কণ্ঠ কাঁপছিল, কিন্তু চোখে তখন অদ্ভুত আগুন। তোমার দেখি খুব আগ্রহ আমাকে নিয়ে। কতবার সাবধান করেছি আকার ইঙ্গিতে যে আমার পিছনে পড়ো না, কিন্তু তুমি তো বোঝার পাত্রী নও। আজ পর্যন্ত এই বাড়ির কোনো মানুষ আমাকে জিজ্ঞেস করার সাহস পায়নি কি আছে এই বাক্সে, কিন্তু তোমাকে তো জানতেই হবে। কি জানতে চাও তো? আমি কোনো রকমে মাথা নাড়ালাম। শাশুড়ি মা হাহা করে হেসে বললেন, শোনো তাহলে, তোমার শ্বশুর মানে আমার লাবিবার হাবিবের বাবা, যাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু সেই মানুষটা কোনোদিন আমার ছিল না ইতু। সে ছিল একটা দুশ্চরিত্রের ব্যক্তি। আমি বউ হয়ে তার ঘরে থাকার পরও সে দিনের পর দিন অন্য নারীতে আসক্ত ছিল। আমি দুই ছেলের মুখের দিকে তাকিয়ে দিনের পর দিন সব সহ্য করে গেছি, কিন্তু সেদিন আমার সব সহ্যের সীমা পার হয়ে যায় যখন দেখি আমার স্বামী আমারই বোনের সাথে খারাপ সম্পর্কে জড়িত। কথাটা বলি তিনি হাঁপাতে হাঁপাতে এগোতে লাগলেন। বুঝতে পারলাম কষ্ট পাচ্ছেন, কিন্তু আবারও লম্বা একটা দম নিয়ে বললেন, সেদিন হাতে নাতে ধরে ফেলি ওদের। আমার চোখের সামনে আমার বোন আর আমার স্বামী। ছি 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 ছি, কি নোংরা খেলায় মত্ত ছিল। আমার নিজের মায়ের পেটের বোন পর্যন্ত আমার কথা একবার ভাবলো না। কথাগুলো বলতেই শাশুড়ির গলা ভেঙে গেল, চোখে জল জমে উঠল, কিন্তু ভিতরের দমে যেন আরো ভয়ঙ্কর লাগছিল তাকে। তিনি দম নিয়ে আবারও বললেন, আমি সহ্য করতে পারিনি তো। এক মুহূর্তে মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম। হাতের সামনেই ছুরিটা ছিল। আমি বিনা দ্বিধায় ছুরিটা তুলে নিয়েছিলাম। তারপর আমার গলা শুকিয়ে গেল, কিন্তু জানার আগ্রহ থেকে বললাম, তারপর? তিনি আর কিছু বললেন না, শুধু ছুরিটা হাতে তুলে নিলেন। মরিচে ধরা ধাতব ঝিলিক রান্নাঘরের আলোয় ভৌতিকভাবে কাঁপল, আর হালকা আওয়াজে হাসলো, আর বলল, তারপর আর কি? ছুরিটা বসিয়ে দিলাম ওদের বুক বরাবর। যেন ওদের দুজনের চিৎকার আজও কানে বাজে।
আমার শান্তি লাগে সেই আওয়াজ শুনলে। আমি আবারও প্রশ্ন করলাম, কেউ জানতে পারেনি কিছু? তিনি এইবার মুখ গম্ভীর করলেন আর বললেন, না, কেউ কিছু জানতে পারেনি। তখন আমাদের বাড়িতে কাজ চলছিল, এই রান্নাঘরের ওপারেই ওদের পুঁতে দিয়েছিলাম। তারপর আমি নিজেই সব প্রমাণ মুছে দিয়েছি, ওদের ওপর তুলে দিয়েছি দেওয়াল। কিন্তু তখন থেকে প্রতি রাতে ভয় পেতাম, যদি ওরা ফিরে আসে, যদি কেউ আমাকে ধরে ফেলে। তাই ফ্রিজ, খাবার এসবের আড়ালে লুকিয়ে লুকিয়ে ওদের পাহারা দিই, যেন ওরা না আসে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। চারপাশটা যেন হঠাৎ করে আরো ঠান্ডা হয়ে উঠেছে। শাশুড়ি হঠাৎ আমার হাতটা চেপে ধরলেন। তার চোখগুলো ভেজা কিন্তু ভয়ঙ্কর শীতল। কিন্তু আজকে তো তুমি সবটা জেনে গেলেই তো। যদি কাউকে বলে দাও, তখন কি হবে আমার? পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। না না, তা তো আমি হতে দেব না। এই বলে হঠাৎ তার হাতে ধরা ছুরিটা উঁচিয়ে আমার দিকে ঝাঁপিয়ে পড়লেন। আমি আতঙ্কে পিছিয়ে গিয়ে ভয়ে চোখ বন্ধ করলাম। মনে মনে ভাবলাম, আজকে হয়তো আমার শেষ দিন। কিন্তু ঠিক সেই মুহূর্তে পিছন থেকে হাবিব ছুটে এসে মায়ের হাত চেপে ধরল। মা, না! হাবিবের কণ্ঠ গর্জে উঠল। আমি হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছি। হাবিব অনেক কষ্টে মায়ের হাত থেকে ছুরিটা সরাতে সরাতে চিৎকার করে বলল, ভাবি, তাড়াতাড়ি ওষুধটা দাও। ডাক্তার বলেছিল এমন কিছু হলে ইঞ্জেকশন দিতে। ভাবি তাড়াতাড়ি ইঞ্জেকশন বের করে মাকে দিয়ে দিল। মুহূর্তেই মা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেলেন। তারপর অচেতন হয়ে পড়ে গেলেন মেঝেতে। আমার চোখে পানি চলে এলো। কি হচ্ছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। হাবিব তখন ঘামতে ঘামতে বসে মায়ের মাথাটা কোলে তুলে নিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কি করছিলে ইতু? আমি কাঁপতে কাঁপতে সবটা বলে দিলাম। হাবিব নিঃশ্বাস ছেড়ে মাথা নাড়ল। তারপর বলল, ইতু, ডাক্তার বলেছিলেন মায়ের সিজোফ্রেনিয়া আছে। এটা এক ধরনের মানসিক রোগ, যেখানে মানুষ বাস্তব আর কল্পনার পার্থক্য করতে পারে না। মা যা বলেছে সবই কল্পনা। এগুলো আসলে তার অসুখের লক্ষণ। আসলে বাবার হঠাৎ অ্যাক্সিডেন্ট মা মানতে পারেনি। সেই শোকটা কাটিয়ে উঠতে পারেননি তিনি। মনে মনে কল্পনা করেছেন বাবা তাকে ঠকিয়েছে। আর হঠাৎ খালামণির মৃত্যুও মা মেনে নিতে পারেনি। দুজন আপন মানুষকে হারিয়ে এইসব কল্পনা করে নিজেকে সান্ত্বনা দেয়। মূলত এটাই এই রোগ। তুমি যা দেখেছো, বাক্সে যা পেয়েছো, সবই তার ভ্রম। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কণ্ঠ শুকিয়ে গেল। মানে, কিছুই সত্যি নয়? হাবিব চোখ মুছে ধীরে ধীরে বলল, না ইতু, এগুলো মায়ের অসুখের ছায়া মাত্র। তাই ডাক্তার আমাদের এই ওষুধ রাখতে বলেছিলেন, প্রয়োজনে যেন ব্যবহার করি। মা আসলে খারাপ নন, তিনি অসুস্থ। আমার বুক হু হু করে উঠল। আমি নিঃশব্দে মায়ের হাতটা ধরে ফিসফিস করে মনে মনে বললাম, মা, আপনি দোষী নন, আপনি শুধু অসুস্থ, আর আপনাকে আমি ঠিক সুস্থ করে তুলব। হাবিব আবারও বলল, ইতু, তুমি জানো, এক সময় আমার বাবা মা না খেয়ে দিন কাটাতো। অনেক কষ্ট করেছে দুজনেই। সেই ভয়, সেই অনটনের স্মৃতি আজও মায়ের মনের ভিতর লুকিয়ে আছে। তারপর যখন অনেক কষ্ট করে সফল হলো, তখন বাবা আর খালামণিকে হারিয়ে আরও খারাপ অবস্থা হয়ে যায়। ডাক্তার বলেছেন এই অসুখ পুরোপুরি সারানো যায় না, শুধু ওষুধ আর ভালোবাসা দিয়েই সামলাতে হয়। আমি চুপ করে শুনছিলাম, বুকটা ভার হয়ে আসছিল। হাবিব আমার হাত চেপে ধরে বলল, তুমি ভয় পেও না, মা আসলে কাউকে কষ্ট দিতে চায় না। ওনার মাথার ভিতর ভয়ঙ্কর কল্পনা তৈরি হয়, যেটা তিনি সত্যি ভেবে বসেন। আমিও হাবিবের হাত শক্ত করে ধরে আশ্বাস দিলাম, মায়ের দায়িত্ব এখন থেকে আমারও। সেদিনের পর থেকে আমি শাশুড়ি মায়ের দিকে নতুন চোখে তাকাতে শুরু করলাম। তার আচরণে এখন আর ভয়ের কিছু দেখি না, বরং মায়া লাগে। দিন যায়, মাস যায়, মায়ের ওষুধ নিয়ম করে খাওয়াই, তাকে একা ফেলে রাখি না। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে দেখি তিনি আবারও রান্নাঘরে যাচ্ছেন, কিন্তু আমি চুপি চুপি গিয়ে তার হাত ধরে বলি, চলুন মা, আবার ঘরে গিয়ে শুই। তিনি শিশুর মতন আমার কাঁধে মাথা রেখে ঘরে ফিরে আসেন। এইভাবে দেখতে দেখতে আমাদের বিয়ের 6 মাস পার হয়ে যায়।
আমি হাবিবের সাথে একটা বিয়ের অনুষ্ঠানে যাই। সেদিন ফেরার কথা ছিল না আমাদের, কিন্তু হাবিবের হঠাৎ কাজ পড়ে যাওয়ায় আমাকে দুপুর 2টোর দিকে বাড়িতে নামিয়ে দেয়। সাধারণভাবে এই সময়টায় বাড়ির সবাই ঘুমায়, মায়ের আবার ঘুম না হলে মাথা ব্যথা করে। তাই আমি দরজা নক না করে আমার কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে বাড়ির ভিতরে ঢুকি। বাড়িতে ঢুকে ড্রয়িং রুম দিয়ে যেতেই রান্নাঘরে চোখ পড়ে। এ কি, ফ্রিজটা আজকেও সরানো! ভাবলাম নিশ্চয়ই শাশুড়ি মা কাজটা করেছেন, তাই ভাবলাম ঘরে যাওয়ার আগে ফ্রিজটা ঠিক করে দিই। এই ভেবে ফ্রিজের কাছে যাই। কাছে যেতেই খেয়াল করি ফ্রিজটা অন্য দিনের থেকে অনেকটা বেশি সরানো। ব্যাপারটা আমার কেমন যেন খটকা লাগে। তবুও কিছু না ভেবে ফ্রিজ সরাতে যাই, দেখি ফ্রিজের গোড়ায় একটা ছোট্ট কাঠের বাক্স, অনেক সুন্দর কারুকার্য করা। আমি বাক্সটা না খুলেই ফ্রিজটা সেরে ঘরে আসি। তারপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই। তারপর বাড়ির কাজ করতে করতে বাক্সটার কথা খেয়ালেই থাকে না। রাতে খেয়ে দিয়ে ঘরে যাই। হাবিব একটু বাইরে যাই বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমি ঘরে আসতেই মনে পড়ে তখন না সুন্দর একটা বাক্স পেয়েছিলাম, দেখি ভিতরে কি আছে। এই ভেবে বাক্সটাকে হাত দিতেই পিছন থেকে হাবিবের গলার আওয়াজ, ইতু! হঠাৎ ডাকায় চমকে উঠলাম আমি। দরজায় দাঁড়িয়ে আছে হাবিব। তাড়াতাড়ি বাক্সটা চাদরের নিচে লুকিয়ে ফেললাম। এখনই হাবিবকে কিছু জানাতে চাই না। হাবিব এসে আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি করছো তুমি? আমি বললাম, না না কিছু না, তোমার অপেক্ষাতেই ছিলাম। আজকে এত তাড়াতাড়ি ফিরলে যে? হাবিব বলল, এমনি মনে হলো আজকে তোমার সাথে সময় কাটাই। কথাটা বলি হাবিব এগিয়ে এসে আমার হাত ধরে টেনে নিজের কাছে নিল। দুজনের চোখে চোখ মিশে গেল অচেনা উষ্ণতা। আমি লজ্জা পেয়ে হাবিবের থেকে দূরে সরে যেতে চাইলেও হাবিব যেতে দিল না। হারিয়ে গেলাম দুজনে ভালোবাসার রাজ্যে। তখন মধ্যরাত। হঠাৎ কানে এলো অদ্ভুত শব্দ। শব্দে ঘুম ভেঙে গেলে পাশে তাকিয়ে দেখি বিছানাটা খালি, হাবিব নেই, ওয়াশরুমেও নেই। হাবিবকে দেখতে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। চারিদিকে অস্বাভাবিক নীরব। টুপটাপ শব্দ যেন রান্নাঘরের দিক থেকেই আসছে। ধীরে ধীরে পা বাড়ালাম সেদিকে। দরজার কাছে পৌঁছাতেই স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন ভারী কিছু সরাচ্ছে, কিন্তু কাছে গিয়ে কাউকে দেখতে পেলাম না। শুধু দেখলাম ফ্রিজ আবারও সরানো হয়েছে। আমি এইবার বেশ জোরেই বললাম, কে আছে ওখানে? ফ্রিজ সরালো কে? কোনো উত্তর আসলো না। হঠাৎ মনে হলো যেন একটা ছায়া সরে গেল রান্নাঘরের অন্ধকার থেকে। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। আমি তৎক্ষণাৎ শাশুড়ির ঘরে দরজা খুলে দেখলাম শাশুড়ি গভীর ঘুমে আচ্ছন্ন। মনের মধ্যে প্রশ্ন জাগলো, তাহলে কি? কে বারবার রান্নাঘরে যায়? কেনই বা ফ্রিজ সরানো হয়? হাবিবি বা কোথায়? প্রশ্নের পাহাড় মাথায় জমে উঠতেই হঠাৎ একটা শক্ত হাত আমার পিছন থেকে মুখ চেপে ধরল। আমি ভয়ঙ্কর শীতল স্পর্শে জমে গেলাম। চারপাশ অন্ধকার, নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে লাগলাম নিজেকে ছাড়ানোর, কিন্তু কোনোভাবেই পেরে উঠছিলাম না। মনে হচ্ছিল আজকেই আমার শেষ দিন। তখনই কারোর পায়ের আওয়াজ পেলাম। আওয়াজটা পেতেই আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে পালিয়ে গেল ছায়ামূর্তিটা। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। আমাকে নিচে অস্থির অবস্থায় দেখে হাবিব দৌড়ে আমার কাছে আসলো। তারপর আমাকে ওঠাতে ওঠাতে বলল, কি হয়েছে তু? হাঁপাচ্ছ কেন? আর তুমি এখানে কি করছো? আমি বললাম, তোমাকেই খুঁজতে এসেছিলাম। হঠাৎ মাথাটা ঘুরে গেছিল। তুমি কোথায় গিয়েছিলে? হাবিব কেমন আমতা আমতা করে বলল, আমি তো বাইরে গিয়েছিলাম, নেট পাচ্ছিলাম না ঘরে, একটা জরুরি ফোন করার ছিল। আচ্ছা ঘরে চলো এখন। আমি হাবিবকে বললাম, তুমি ঘরে যাও, আমি জল নিয়ে আসছি। হাবিব বলল, আচ্ছা এসো। হাবিব চলে যেতেই মনে মনে ভাবলাম, হাবিব কি আমার থেকে কিছু লোকাচ্ছে? আর এত রাতে কিসের জরুরি ফোন? কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে গিয়ে পায়ের তলায় কিছু পড়ে আছে দেখি। হাত দিয়ে তুলে দেখি এটা তো কারোর কানের দুল। আর এটা তো, তার মানে কি আমি যা ভাবছি তাই? পরদিন সকালে রান্নাঘরে গিয়ে ভাবিকে দুলটা দেখিয়ে বললাম, ভাবি এই দুলটা চিনতে পারছেন? ভাবি দুলটা দেখে হেসে বলল, আরে হ্যাঁ, চিনতে পারবো না কেন, এটা তো আমার, কিছুদিন আগেই হারিয়ে গিয়েছিল। আমি বললাম, কি হারিয়ে গিয়েছিল? ভাবি বলল, হ্যাঁ, তুমি কোথায় পেলে এটা?
আমি কিছু না বলে দুলটা ভাবিকে দিয়ে চলে আসলাম। ভাবি ডাকলো, কিন্তু আমি শুনলাম না, কারণ কালকে যে আমাকে চেপে ধরেছিল তার হাত দেখেছি আমি। একটু বয়স্কদের মতন হাত, মানে শাশুড়ির হাতের মতন, কিন্তু ভাবির হাত তো অন্যরকম। হাতটার আঙুলে তিল ছিল, এদিকে শাশুড়ির আঙুলে তো কোনো তিল নেই। কে হতে পারে? আমাদের বাড়িতে আর কেউ নেই তো? কথাগুলো ভাবতে ভাবতে ঘরের দিকে আসতেই শাশুড়ি মায়ের সাথে ধাক্কা খেলাম। ওনার হাতে চায়ের কাপ ছিল, ধপ করে পড়ে গেল। আমি সরি বলে চায়ের কাপ তোলার আগেই উনি তুলতে শুরু করলেন। আমি তখনই খেয়াল করলাম শাশুড়ির হাতে ঠিক ওই জায়গাটাতেই তিল। আমি চমকে উঠলাম। সকালেও কোনো তিল ছিল না, তাহলে এখন কিভাবে হলো এটা? আমি শাশুড়ি মাকে ওখানে রেখেই কি ভেবে তাড়াতাড়ি হেঁটে শাশুড়ি মায়ের ঘরে গেলাম। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। আমার শাশুড়ি মা ঘরে বিছানায় শুয়ে আছেন। তাহলে বাইরে উনি কে? তার মানে শাশুড়ি মা কি দুজন? শাশুড়ির চোখের আড়ালেই ঘর থেকে সরে আসলাম। তারপর নিজের ঘরে গিয়ে দরজা ভালোভাবে বন্ধ করে বাক্সটা খুললাম। মুখে একটা হাসি ফুটে উঠল। মনে হলো অনেকটা রহস্যের সমাধান করে ফেলেছি। তবে আর একটা কাজ হলো শাশুড়ি মায়ের ঘরটা সার্চ করা। সেটাও সুযোগ বুঝে করে ফেলবো। নকল শাশুড়ি মা, এইবার সবকিছু সবার সামনে আনার পালা। দুদিন অনেক ভেবেচিন্তে পরিকল্পনা করলাম। তারপর পরের দিন রাতে পরিকল্পনা মতো হাতে তিল ছাড়া শাশুড়িকে কিডন্যাপ করলাম। তারপর অজ্ঞান করে সোজা আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম। এরপর শুরু হলো আসল খেলা। সারাদিন নকল শাশুড়ি মাকে প্রচণ্ড বিচলিত লাগলো। মনে হলো খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছেন। আমিও কড়া নজরে সব কিছু দেখছিলাম। উনি হয়তো বিষয়টা খেয়াল করেছেন, তাই আমার থেকে বারবার আড়াল হয়ে যাচ্ছিলেন। কিন্তু অদ্ভুত একটা বিষয় হলো, আমার ভাসুর মানে লাবিব সাহেবকেও প্রচণ্ড অস্থির লাগছে। আমি সব কিছু খেয়াল করেও না জানার অভিনয় করলাম। সন্ধ্যায় শাশুড়িকে খাইয়ে ওষুধগুলো এগিয়ে দিলাম। তিনি নানান বাহানা করতে লাগলেন, কিছুতেই খাবেন না। আমি জোরাজুরিতে না পেরে এক পর্যায়ে হাবিবকে ডাকলাম। হাবিব এসে নানানভাবে বুঝিয়েও মাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু ধীরে ধীরে শাশুড়ির ব্যবহার কেমন পাল্টে যেতে লাগলো। হঠাৎ রেগে পাশ থেকে কাঁচের গ্লাস নিয়ে হাবিবের দিকে ছুঁড়ে মারলো। আমি হাবিবকে সরিয়ে নিলাম আর ফট করে ইঞ্জেকশনটা শাশুড়ি মায়ের হাতে পুশ করে দিলাম। উনি জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লেন। হাবিব দৌড়ে এসে মাকে ধরে বলল, এটা কি করলে ইতু? এতক্ষণে বাড়ির সবাই চলে এসেছে। লাবিব ভাই ভাবি বলল, কি হাবিব, মায়ের কি আবারও সমস্যা হয়েছে? হাবিব আবারও বলল, এসব কি ইতু, তুমি কি ইঞ্জেকশন দিলে মাকে? আমি এবারও বললাম, তেমন কিছু না, জ্ঞান হারানোর ইঞ্জেকশন দিয়েছি, কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসবে। আর এই মহিলা তো তোমার মাই নয়। হাবিব বলে, মা নয় মানে? কি সব বলছো তুমি? আমি বললাম, হ্যাঁ ঠিকই বলছি, কারণ মা এই মুহূর্তে আমার বাবার বাড়িতে আছে। কথাটা বলেই আমার ভাইকে ভিডিও কল করলাম। আমার ভাই ভিডিও কলে মাকে দেখালো। মা বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। হাবিব অবাক হয়ে বলল, এসব কি বলছো ইতু? মা যদি ওখানে থাকে তাহলে ইনি কে? আমি বললাম, ইনি হলেন তোমার মায়ের যমজ বোন টায়রা, যদিও উনি বেশিরভাগ সময় সায়লা সেজেই থাকেন। হাবিব বলল, মায়ের যমজ বোন মানে? আমরা এত বছরেও কেউ কিচ্ছু জানতে পারিনি। কি হচ্ছে রে, কি বলবে প্লিজ? আমি বললাম, তাহলে শোনো, তোমার মায়েরা দুই যমজ বোন, শায়লা আর টায়রা। ছোট থেকেই দুজনেই অভাব অনটনে বড় হয়েছে। কিন্তু ছোট থেকে তোমার মা শায়লা ছিল শান্তশিষ্ট, ভদ্র আর নির্লোভী, আর টায়রা ছিল পুরোটাই উল্টো, প্রচণ্ড লোভী ছিল। মাত্র 14 বছর বয়সে এক গুন্ডা ছেলের সাথে পালিয়ে যায় তোমার খালা টায়রা। তাই তোমার নানা রাগে অভিমানে সবাইকে বলে তার একটাই মেয়ে। যেহেতু তারা গ্রাম থেকে শহরে আসে নতুন, তাই কেউ কখনো জানতেই পারেনি তোমার মায়েরা যমজ দুই বোন। এরপর তোমার বাবার সাথে তোমার মায়ের বিয়ে হয়। দুজন অনেক কষ্ট পরিশ্রম করে সফল হয়। তখন একদিন তোমার খালা ফিরে আসে তোমার মায়ের কাছে, জানাই তার জীবনে দুঃখের কষ্টের কথা। তোমার মাও বোনের কথাই ভুলে যায়, তোমার বাবাকে না জানিয়েই থাকতে দেয়। যেহেতু কাজের জন্য তোমার বাবা বেশিরভাগই বাইরে থাকতো, তাই বুঝতেও পারেনি। এদিকে তোমার বাবা মাকে সুখে দেখেই সইতে পারে না তোমার খালা।
ধীরে ধীরে স্লো পয়জন খাইয়ে অসুস্থ করে দেয়, আর নিজে সায়লা সেজে সংসার শুরু করে তোমার বাবার সাথে। অবশ্য কিছুদিন পর তোমার বাবাও বিষয়টা বুঝতে পারে, কিন্তু ততদিনে তোমার খালা প্রেগনেন্ট, তাই আর কিছু করার ছিল না তার। এরপর তোমার ভাই লাবিব হয়, কিছুদিন পর তোমার মাও প্রেগনেন্ট হয়, তারপর তুমি হও। এই পুরো সময়টা তোমার মা মানসিকভাবে অসুস্থ ছিল, কিন্তু অসুস্থ হলেও কিছুটা বুঝতে পারতেই, তাই সব সময় তাকে বলে তার স্বামী তার বোন তাকে ঠকিয়েছে। হাবিব চমকালেও লাবিব ভাই শান্ত, ভাবিও সবই জানে, তাই বুঝলাম। হাবিব এবার আমার কাছে এসে হাত ধরে বলল, এসব কি বলছো ইথু, আমি কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, সব সত্যি হাবিব। হাবিব বলল, তুমি কিভাবে জানলে এসব? আমি একটা ডায়েরি বের করে বললাম, এই যে, এটা তোমার মায়ের ডায়েরি। আমি ঘর পরিষ্কার করতে গিয়ে পেয়েছিলাম। প্রথম প্রথম বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝতে পারি সব সত্যি। হাবিব আমার হাত থেকে ডায়েরিটা নিয়ে দেখে, মায়ের বুকের সব কষ্টের কথা লেখা। লেখাগুলো পড়ে চোখে জল গড়িয়ে পড়ে। আরও জানতে পারে তার খালার ছেলে আর কেউ না, সে লাবিব। হাবিব এতদিনে বুঝতে পারে সব। মাঝে মাঝে কেন তার মনে হতো তার মা তাকে বেশি ভালোবাসে, আবার মাঝে মাঝে মনে হতো লাবিবকে বেশি ভালোবাসে, আর লাবিবও সব সময় তাকে কেন যেন হিংসে করত। হাবিব ডায়েরিটা বন্ধ করে আমাকে কিছু বলতে যাবে, তার আগেই লাবিব ভাই হাবিবের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, সব যখন জেনেই গেছিস, তাহলে এইবার তোর দিনও শেষ। এই তো ওই বাক্সটা দে, আমি জানি ওটা তোর কাছেই আছে, না দিলে তোর স্বামীকে এক্ষুনি শেষ করে দেব। আমি ঘর থেকে বাক্সটা এনে লাবিব ভাইকে দিলাম। লাবিব ভাই শয়তানি হাসি হেসে বাক্সটা নিয়ে খুলল। মুহূর্তেই চোখ পাল্টে গেল, বন্দুকটা আমার মাথায় ঠেকিয়ে বলল, খুব বাড়াবাড়ি করছো কিন্তু ইতু, বাক্সের ভিতর হিরে ছিল জানো, দাম কত তার? 1 কোটি টাকা। তাই ফাজলামি না করে আমার হিরেগুলো আমাকে দাও। আমি অবাক হয়ে বললাম, হিরে মানে? এখানে তো কোনো হিরে নেই, আর হিরে আসবেই বা কোথা থেকে? লাবিব ভাই বলল, নাটক করো না ইতু, দাও হিরেগুলো দাও, ওগুলো আমার। আমি বললাম, আপনার মানে? তার মানে আপনি হিরে চোরা কারবারের সাথে জড়িত? হ্যাঁ জড়িত। কথা না বাড়িয়ে হিরেগুলো দাও, না দিলে তোমার সাথে কি করব তুমি ভাবতেও পারছো না। আমি বললাম, কি করবেন? আমার শাশুড়ির মতন ঔষধ দিয়ে পাগল বানাবেন? লাবিব ভাই বলল, শোনো, ওটা আমার মায়ের কাজ, আমি অত লুতুপুতু কাজ করি না, ডিরেক্ট শেষ করে দেব। হাবিব এবার চিৎকার করে বলল, ছি ভাইয়া, তুই এত নিচে নামতে পারলি? হাবিব আর কিছু বলার আগেই লাবিব বলে উঠল, এই চুপ, কথা বলিস না, নইলে তোকে আগে শেষ করব। আমি হাসলাম, তারপর বললাম, তা আপনি আর পারবেন না ভাইয়া, আপনার আর আপনার মায়ের খেলা শেষ। আমার শাশুড়ি মাকে অনেক কষ্ট দিয়েছেন, সেই সাথে মা ছেলে চোরাই হীরের ব্যবসার সাথে জড়িত, আপনাদের তো জেল হবে। আমার কথা শুনে লাবিব ভাই জোরে হাসলো আর বলল, কে শাস্তি দেবে আমায়? তোরা? তোদের তো এখানেই পুঁতে। লাবিব ভাই কথা শেষ না করতেই পিছন থেকে ইন্সপেক্টর স্নিগ্ধ বলল, তা কজনকে পুঁতেছেন মিস্টার লাবিব? ইন্সপেক্টরকে দেখতেই লাবিব ঘাবড়ে গেল, তারপর কয়েক মিনিটের জন্য বন্দুক সরিয়ে আবার আমার দিকে তাক করার আগেই আমি জোরে ধাক্কা দিয়ে বন্দুক ফেলে দিই। ইন্সপেক্টর স্নিগ্ধ খপ করে ধরে ফেলে। আসলে গত 2 দিন আমি বাড়ির সবাইকে নজরে রেখে বুঝতে পারি লাবিব ভাইয়ের মধ্যেও সমস্যা আছে, তাই তার ঘর সাজ করে নানান ডকুমেন্ট থেকে জানতে পারি তিনি আর তার মা এই চোরাই হীরের ব্যবসা করছেন অনেক দিন হলো। তখনই আমি সবটা আমার ফ্রেন্ড ইন্সপেক্টর স্নিগ্ধকে জানাই, তারপর সবটা ওর সাথে পরামর্শ করেই করি। ইন্সপেক্টর স্নিগ্ধ ওদের নিয়ে যায়। যাওয়ার আগে নকল শাশুড়িমা বলে, ভালো করলি না ইতু, তোকে ছাড়বো না আমি। সব কিছু এত তাড়াতাড়ি হওয়ার হাবিব ভীষণ ভেঙে পড়ে। ভাবি সব কিছু জেনে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। হাবিব আমার হাত ধরে বলে, মা কোথায় ইতু? মাকে আমার কাছে নিয়ে আসো ইতু। আমি আমার ভাইকে বলি মাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসতে। কিছুক্ষণ পর ওরা আসে। হাবিব মাকে জড়িয়ে ধরে কাঁদে, মাও কাঁদে। ওদের কাঁদতে দেখে আমার মন কেমন যেন প্রশান্তিতে ভরে যায়।
এরপর আমি হাবিব মাকে নিয়ে হাবিবের চাকরির জায়গায় চলে যাই। নকল শাশুড়ি আর লাবিব ভাইকে কোর্টে প্রডিউস করা হয়। কোর্টে প্রমাণিত হয় ওরা দীর্ঘদিন ধরে চোরা কারবারের সাথে জড়িত, সাথে আরও অপরাধে জড়িত। ওদের যথাযথ শাস্তি হয়। আমরা ওদের থেকে অনেক দূরে নিজেদের মতন করে ভালো থাকি। এরপর একে একে কেটে যায় কয়েকটি বছর। হাবিব এখন চাকরি করে না, ব্যবসা করে। ব্যবসা ভালো চলছে। আমাদের নিজস্ব বাড়ি হয়েছে আর আমাদের ঘর আলো করে এসেছে আমাদের একমাত্র ছেলে আহাদ। মাও এখন সুস্থ। আহাদের সাথে হাসি খুশিতে দিন কেটে যায় ওনার। সব কিছু ঠিকঠাকই চলছে। আমিও সারাদিন সব কাজ শেষে নিয়ম করে মধ্যরাতে চলে যাই রান্নাঘরে। তারপর রান্নাঘরে ফ্রিজ সরিয়ে বের করি সেই গোপন বাক্স। তারপর ছোট্ট একটা চিরকুট যেখানে লেখা আছে, আমি আমার পরিবারকে নিয়ে যেন এভাবেই হাসি খুশি থাকি। বাক্সে রেখে আবার ফ্রিজটা ঠিক করে দিয়ে চলে আসি। আমার মুখে লেগে থাকে অদ্ভুত হাসি। মনে পড়ে সেই দিনের কথা, যেদিন আমি প্রথম এই বাক্সটা খুলেছিলাম। সেদিন বাক্সটা খুলতেই চোখে পড়ে ছোট্ট একটা চিরকুট, যেখানে লেখা ছিল 1 কোটি টাকার হিরে চাই, আর পাশেই হিরে রাখা। ব্যাপারটা আমার সন্দেহ লাগে, তাই পুরো বাক্সটা খুঁজে অবশেষে ছোট্ট একটা চিরকুট পাই। সেখানে লেখা ছিল, বাক্সটা যার হাতে থাকবে সেই তার মালিক। সে যা চাইবে মধ্যরাতে চিরকুটে তার লিখে রাখলেই পাবে। ছোট্ট শর্ত ছিল, সেটা হলো বাক্সটা রান্নাঘরে রাখতে হবে আর তার মধ্যে রাতে চিরকুট লিখতে হবে। ব্যাপারটা প্রথমে বিশ্বাসযোগ্য হয়নি, তাই পরীক্ষা করলাম। সত্যি যা চাইলাম তাই পাইলাম। এরপর আর কি, ডুপ্লিকেট একটা বাক্স তৈরি করে লাবিব ভাইয়ের হাতে দিয়েছিলাম। উনি সম্ভবত এই গোপন বাক্সের সম্পর্কে জানতেন না, আর যে জানতো মানে নকল শাশুড়ি মা, তাকে বাক্সের সাহায্যেই সব ভুলিয়ে দিয়েছিলাম। এরপর আর কি, আস্তে করে ছেলে আর স্বামীর পাশে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সমাপ্ত। গল্প গোপন বাক্স। লেখিকা মিশু।